যে কেউ বলো। ম্যাম আমি বলছি, 1933 সালে মাইজনার ও অক্সেনফেল্ড পর্যবেক্ষণ করেন যে একটি লম্বা অতিপরিবাহীকে একটি চৌম্বক ক্ষেত্রে সংকট তাপমাত্রার উপর থেকে ঠান্ডা করতে থাকলে চৌম্বক ফ্লাস্কগুলি সংকট তাপমাত্রায় অতিপরিবাহীর ভিতরে থেকে বেরিয়ে আসে। ইহাই মাইজনার ক্রিয়া। এটি প্রত্যাবর্তী প্রক্রিয়া। অতিপরিবাহীর অভ্যন্তরে চৌম্বক ফ্লাস্ক জিরো বা H+4πm = 0, 4πm = -Hj, m/4π, কাই নামে প্রকাশ করা হয় এবং কায়ের মানটা ঋণাত্মক হবে। আর যেহেতু চুম্বক সংবেদ্যতা ঋণাত্মক, কাজেই অপরিবাহী চৌম্বক প্রদর্শন করে। হ্যাঁ, আচ্ছা, আমরা ধরো ম্যাগনেট দিয়ে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করলাম, হ্যাঁ, শূন্য মাধ্যমে। সেটা হচ্ছে প্রযুক্ত ক্ষেত্র। প্রযুক্ত ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্যে সাপোজ একটা পদার্থ রাখলাম। এই পদার্থের মধ্যে এই বলরেখাগুলো প্রবেশ করবে কি করবে না, প্রবেশ করলে বেশি করবে না কম করবে, সেটা নির্ভর করে এই পদার্থটার গুণাবলীর উপর। আচ্ছা, পদার্থের মধ্যে যদি চুম্বক, এই আবেশ রেখাগুলো, অর্থাৎ এই যে আমি যে চুম্বক আবেশ রেখাগুলো আঁকছি, এটা এইচ রিপ্রেজেন্ট করতেছে প্রযুক্ত ক্ষেত্র। আচ্ছা, এখন এই আবেশ রেখাগুলো যদি পদার্থের মধ্যে প্রবেশ করতে পারে, তাহলে এই পদার্থটার মধ্যে একটা আবিষ্ট ক্ষেত্র তৈরি হবে। তাহলে এই বলরেখা পদার্থের মধ্যে প্রবেশ করলে ওখানে যে চুম্বক ক্ষেত্র তৈরি করে, সেটা হচ্ছে বি। তাহলে বিও চুম্বক ক্ষেত্র, এইচও চুম্বক ক্ষেত্র। এইচ হচ্ছে প্রযুক্তটা, আর প্রযুক্ত ক্ষেত্রের প্রভাবে পদার্থের মধ্যে যে আবিষ্ট চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা হচ্ছে বি। আচ্ছা, এখন পদার্থের মধ্যে আবিষ্ট চুম্বক ক্ষেত্র তৈরি হলে চুম্বক ক্ষেত্র কি করে, ওই পদার্থের মধ্যে যে মোমেন্ট গুলো আছে, মোমেন্ট গুলোকে একমুখী করে। মোমেন্ট গুলো একমুখী হওয়াকে বলা হয় ম্যাগনেটাইজেশন ঘটলো ভিতরে। তাহলে আবিষ্ট ক্ষেত্রের প্রভাবে ম্যাগনেটাইজেশনের তৈরি হয়। তাহলে এইচ এর প্রভাবে বি, বি এর প্রভাবে এম। এখন এই বি বাই এইচ এর যে অনুপাত, সেটা মিউ, চুম্বক প্রবেশ্যতা। চুম্বক প্রবেশ্যতা, তার বাইরে তুমি যে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করেছো, তার কত অংশ ভিতরে প্রবেশ করতে পারলো, এই অনুপাতটাই হচ্ছে চুম্বক প্রবেশ্যতা। আর এই আবিষ্ট ক্ষেত্রের প্রভাবে ওখানে ম্যাগনেটাইজেশন এম ঘটে। এখন তুমি এইচ ক্ষেত্র প্রয়োগ করেছো, ভিতরে এম ম্যাগনেটাইজেশন ঘটলো। তাহলে এইচ ক্ষেত্রের ক্ষেত্র কতখানি ম্যাগনেটাইজেশন ঘটাতে সক্ষম হলো, সেটাই হচ্ছে সংবেদ্যতা। ওকে, এই টার্মগুলো যেহেতু বারবার বারবার লাগবে, একটু আলোচনা করলাম আমরা। তাহলে এইচ বি এম, এই তিনটা জিনিসের পার্থক্য বোঝা গিয়েছে বাবা? জি ম্যাম। ওকে। ম্যাম চিত্রটা একটু আবার বুঝাই দিবেন? চিত্রটা হচ্ছে চুম্বক প্রযুক্ত ক্ষেত্রের মধ্যে আমরা একটা পদার্থ রেখেছি। এই পদার্থের মধ্যে যে দেখো আবেশ রেখাগুলো প্রবেশ করছে, তাহলে এর ভিতরে যে ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র তৈরি হবে, সেটা হচ্ছে আবিষ্ট ক্ষেত্র। এটা আমি ধরো বাইরেরটা পুরোপুরি এখানে প্রবেশ করাইছি। একটু আগে তো দেখছো যে কিছু পদার্থ আছে সেটাতে প্রবেশই করবে না, তাহলে সেখানে চুম্বক বি এর মান শূন্য হবে। এখানে বি এর মান যথেষ্ট পরিমাণ আছে। ফেরোম্যাগনেটিক যদি ম্যাটেরিয়াল হয়, তাহলে আরো সেটা কি হয়, ঘন হয়ে প্রবেশ করে, অনেক ঘন হয়ে প্রবেশ করে। হ্যাঁ, এরকম ফেরোম্যাগনেটিক হলে। অর্থাৎ বাইরে যে তুমি যে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছো, কোনো কোনো পদার্থ ঘন হয়ে প্রবেশ করবে যদি ফেরোম্যাগনেটিক হয়, প্যারাম্যাগনেটিক হলে অল্প পরিমাণে প্রবেশ করবে, ডায়াম্যাগনেটিক হলে প্রবেশই করবে না। তো ভিতরে যদি চুম্বক বলরেখা প্রবেশ করে, তাহলে ভিতরে একটা ক্ষেত্র তৈরি হবে, সেই পদার্থের ভিতরের ক্ষেত্রটা হচ্ছে বি। যেহেতু এটা বাইরের ক্ষেত্রের প্রভাবে ভিতরে তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় আবিষ্ট ক্ষেত্র। আচ্ছা, আমরা আরেকটা টার্ম একটু পড়বো, যেটা আমি গ্রাফিকে বুঝিয়ে দেবো, বাকিটুকু সেটাই দেখতে হবে।
2 লাইন লিখে আমি কথা বলছি। আচ্ছা, আমি লিখেছি শক্তিশালী চুম্বক ক্ষেত্রের সাহায্যে পদার্থের অতিপরিবাহিত ধর্ম ধ্বংস করা যায়। আচ্ছা, অতিপরিবাহিত ধ্বংসের জন্য ব্যবহৃত চুম্বক ক্ষেত্রের মানকে সংকর চুম্বক ক্ষেত্র বলা হয়। এটাকে আমরা এইচসি দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, সাপোজ এখানে একটা পদার্থ আছে, এটার তাপমাত্রা যখন টি ইকুয়াল টু টিসি, তখন এটা অতিপরিবাহী হয়ে গেল। আচ্ছা, টি লেজ ইকুয়াল দিলাম, টি লেজ ইকুয়াল টিসি থাকা অবস্থায় এটা অতিপরিবাহী থাকবে। আচ্ছা, সাপোজ টিসির চেয়ে নিচে কোনো একটা তাপমাত্রায় এ অতিপরিবাহী অবস্থায় আছে। এখন আমি তাপমাত্রার কোনো পরিবর্তন করি নাই, কিন্তু এখানে চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করতেছি, চুম্বক ক্ষেত্রের মান বাড়াচ্ছি। চুম্বক ক্ষেত্রের একটা নির্দিষ্ট মানে দেখা যাবে যে এর অতিপরিবাহিত ধর্মটা নষ্ট হয়ে গেছে। তাপমাত্রা কিন্তু টিসির নিচেই আছে, কিন্তু অতিপরিবাহিত ধর্মটা আর নাই। তার মানে কি, শক্তিশালী চুম্বক ক্ষেত্রের সাহায্যে অতিপরিবাহিত ধর্ম ধ্বংস করা যায়, এবং অতিপরিবাহিত ধ্বংসের জন্য ব্যবহৃত এই চুম্বক ক্ষেত্রের মানকে বলা হবে সংকর চুম্বক ক্ষেত্র। এটা আমি একটু গ্রাফে আঁকি। এদিকে তাপমাত্রা, আর এদিকে আমি দিচ্ছি এইচসি। সাপোজ আমি একটা পদার্থ নিছি, সাপোজ এটা টাইটানিয়াম, আর টিসি হচ্ছে এটা। টিসি যখন আমি কোনো চুম্বক ক্ষেত্র দেইনি, এই যে এইচসির মান, এই বিন্দুতে দেখো এইচসির মান 0, তার মানে চুম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে এই তাপমাত্রায় অতিপরিবাহী হয়েছে। এখন এইচসির আমি এখন চুম্বক ক্ষেত্র যদি প্রয়োগ করি, তাহলে এর এই ধর্মটা নষ্ট হয়ে যাবে, অতিপরিবাহিত ধর্ম নষ্ট হয়ে যাবে। এবং যদি আমি এই অ্যাপ্লাইড ফিল্ড বাড়াতে থাকি, তাহলে এই টিসির মানটা কমতে থাকবে। আচ্ছা, আমি গ্রাফটা এঁকে এক্সপ্লেইন করছি। মোটামুটি প্যারাবোলা না, কার্ভ আর কি। সাপোজ টাইটানিয়ামের জন্য তাহলে এই কার্ভের উপর যে কোনো বিন্দুতে এইচসিটা হচ্ছে টিসি যে কোনো, তাকে আমি লিখছি এইচ অফ টি। টিসিতে যে সেটা হচ্ছে ডট দিয়ে আমরা লিখছি, এটা 1 মাইনাস টি বাই টিসি হোল স্কয়ার। এই সব এখন এই তাপমাত্রা টিসি সমান টির মান 0, টিসির মানটা টি সমীকরণ অনুযায়ী নির্ভর করে। এবং এক একটা পদার্থের জন্য ধরো এক একটা কার্ভ, কিন্তু ক্যারেক্টারিস্টিক্স একদমই। আর একটা পদার্থ যদি নাও, সাপোজ ইন্ডিয়াম, ইন্ডিয়ামের টিসিটা আবার টাইটানিয়ামের চেয়ে বেশি, তার চেয়েও টিসি। এখন দেখো তো বাবা কি অবস্থা। আচ্ছা, আমরা এখানে আলোচনা করছি অতিপরিবাহীর উপর চুম্বক ক্ষেত্রের প্রভাব। আচ্ছা, সে প্রভাবটা কি? প্রথমেই আমরা বলছি যে চুম্বক ক্ষেত্র প্রয়োগের মাধ্যমে অতিপরিবাহিত ধর্মটা নষ্ট করা যায়। অতিপরিবাহিতা নষ্টের জন্য যে মাত্রার চুম্বক ক্ষেত্র প্রয়োগ করতে হয়, সেই মাত্রাটাকে বলা হয় সংকর চুম্বক ক্ষেত্র। আর সেটা একটু ব্যাখ্যা করলাম আমি এভাবে, যে একটা পদার্থ আমরা নিয়েছি, এর তাপমাত্রাটা ধরো টিসিতে রাখছি, তখন সে অতিপরিবাহী আছে। এমন অবস্থায় আমি যদি এখানে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করি এবং চুম্বক ক্ষেত্রের মানটা বাড়াতে থাকি, তাহলে দেখা যাবে একটা চুম্বক ক্ষেত্রের মানের জন্য অতিপরিবাহিতা ধর্মটা নষ্ট হয়ে যাবে। আমার তাপমাত্রা টিসিতেই আছে, কিন্তু অতিপরিবাহী ধর্মটা নষ্ট হয়ে গেল। তাহলে চুম্বক ক্ষেত্রের ওই মানটাকে আমরা বলবো সংকর চুম্বক ক্ষেত্র। এবং এই সংকর চুম্বক ক্ষেত্রের মানটা তাপমাত্রার উপর নির্ভর করে, সেটা এই সমীকরণ ফলো করে নির্ভর করে। এবং গ্রাফটা এরকম হয়। তাহলে এই বিন্দুটা হচ্ছে টিসিতে এইচসির মান, এই যে এইচসি নট, আর এই গ্রাফের উপর যে কোনো বিন্দুর এইচসির মানটা এই যে এইচসি ফাংশন অফ টি। এখন
এটাতে যে জিনিসটা তোমরা খেয়াল করবা, অন্যান্য বড় প্রশ্নে আমাদের লাগবে, দেখো এই গ্রাফগুলো বাম দিকে হেলে আছে। বাম দিকে হেলে থাকলে এই গ্রাফগুলোর ঢাল ঋণাত্মক হবে, ঢাল ঋণাত্মক, এটা মনে রাখবে।